আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন মুসলিম মনীষীদের জীবন এবং দর্শন আলোচনা করি এবং তাদের জীবন থেকে শিক্ষা এবং আমাদের জন্য করণীয় কি তা বের করার চেষ্টা করি। আজকে আমরা যে মনীষীর নিয়ে আলোচনা করব তিনি অনেক গুণের অধিকারী। তিনি একদিকে যেমন চিকিৎসক, ঠিক তেমনিভাবে জীববিজ্ঞানী, গণিতবিদ, ফকি এবং হাদিস বিশারদ। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইবনু নাফিস। আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করব। তাকে নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে তাদের জীবনী যেমন আমরা আলোচনা করি এবং তাদের ঠিক সেই ব্যক্তিতে পরিণত হওয়ার যে কারণ সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আর আমাদের মাঝে যদি আমরা সেরকম মনীষীদেরকে পেতে চাই তাহলে কি করতে হবে তার কিছু দিক নির্দেশনা আমরা তুলে আনার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। শুরুতেই আমরা যে বিজ্ঞানীর কথা বললাম ইবনে নাফিস, তার জীবনের উপরে একটি ছোট্ট তথ্যচিত্র দেখে আসি। ইবন আল নাফিস একজন বিখ্যাত আরব বিজ্ঞানী ও চিকিৎসাবিদ ছিলেন। তার প্রকৃত নাম আলা আল দিন আবু আল হাসান আলী ইবন আবি হাজম আল কারশি আল দিমাশকি। তিনি 1213 সালে দামেস্কের একটি আরব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জীবনের প্রথম দিকে তিনি ধর্মতত্ত্ব, দর্শন এবং সাহিত্য অধ্যয়ন করেছেন। তারপরে 16 বছর বয়সে তিনি দামেস্কের নুরি হাসপাতালে চিকিৎসা শাস্ত্র পাঠ নেন। এখানে তিনি 10 বছরেরও বেশি সময় লেখাপড়া করেন। তার সঙ্গে দামেস্কের বিখ্যাত চিকিৎসক ইবনে আবি উসাইবিয়া লেখাপড়া করেছেন। 1236 সালে ইবনে আল নাফিস কয়েকজন সহকর্মী নিয়ে সুলতান আল কামিলের অনুরোধে মিশর চলে যান। তাকে আল নাসেরি হাসপাতালের প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন সালাউদ্দিন। আল নাফিস এখানে বেশ কয়েক বছর চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করেছেন। একই সঙ্গে নিজের গবেষণার অনুশীলন করেছেন। ইবনে নাফিস আল মাসরুবিয়া মাদ্রাসায় ফিকাহ শাস্ত্র পড়াতেন। ইবনে নাফিস বেশিরভাগ সময় মিশরে ছিলেন এবং বাগদাদের পতন ও মামলুকের উত্থানের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। 74 বছর বয়সে তিনি আল মানসুরি হাসপাতালের প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগে আমৃত্যু তিনি এখানেই কাজ করেছেন। মৃত্যুর আগে তিনি হাসপাতালের গ্রন্থাগারের জন্য নিজের বাড়ি দান করেন। শুধু তাই নয়, তার বইয়ের সংগ্রহ তিনি আল মনসুরি হাসপাতালে দান করেছিলেন। তার কাজের ক্ষেত্রগুলিতে মেডিসিন, সার্জারি, ফিজিওলজি, অ্যানাটমি, বায়োলজি, ইসলামিক স্টাডিজ, আইনশাস্ত্র ও দর্শন অন্তর্ভুক্ত ছিল। তিনি সর্বপ্রথম রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে সঠিক বর্ণনা করেন, যেটি উইলিয়াম হার্ভেও করেছিলেন 300 বছর আগে। তার গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক আলোচিত আল শামিল ফাই আল তিব, যা চিকিৎসা বিজ্ঞানের বিস্তৃত গ্রন্থাবলীর একটি সংকলন। এটি 300 খণ্ডের একটি বিশ্বকোষ হিসেবে পরিকল্পিত ছিল। তবে ইবনে নাফিস তার মৃত্যুর আগে মাত্র 80টি প্রকাশ করতে পেরেছিলেন। এখন পর্যন্ত তার বই একজন ব্যক্তি রচিত সবচেয়ে বড় চিকিৎসা বিশ্বকোষগুলোর একটি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ইবনে নাফিসের গুরুত্ব বেশ কিছুদিন আগে পর্যন্ত বিশ্ব জানত না। 20 শতকের শুরুর দিকে তার লেখাগুলো অনুবাদের মাধ্যমে বিশ্ব এই মহান বিজ্ঞানী সম্পর্কে জানতে পারে। আমরা এই বিশিষ্ট বিজ্ঞানী, মানে ফকিবিদ, হাদিস বিশারদ, চিকিৎসাবিদ, এই যে ওনার জীবনী আমরা দেখলাম, তো সেখানে আমরা দেখলাম যে একজন ব্যক্তির মধ্যে এতগুলো গুণের যে সমন্বয় ঘটা, এটা বর্তমান সময় খুবই মানে অসম্ভব একটা ব্যাপার। তো এই যে একজন ইবনু নাফিস হয়ে ওঠার পিছনে আসলে গল্পটা কেমন ছিল? আলাউদ্দিন আবুল হাসান আলী ইবনে আবি হাজাম কুরাইশি আর দামেস্কি ইবনে নাফিস হিসাবে তিনি পরিচিত। এই বেড়ে ওঠার পিছনে আমরা যতটুকু জানি এবং ওনার বহুমুখী প্রতিভার যে স্বাক্ষর আমরা পেলাম, সেই জায়গাগুলোতে আমরা যা জানতে পারি তার জীবন থেকে, একটি হলো যে মুসলিম হিসাবে উনি 1213 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো সেই সমাজে মুসলিম পরিবারগুলো বা মুসলিম সন্তানদের বেড়ে ওঠার
সূচনাটা হতো ইসলামী শিক্ষা দিয়ে, পারিবারিক পরিবার থেকে এর সূচনা হতো। এবং উনিও একজন মুসলিম স্কলার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সূচনাকালটা কিন্তু ছিল তার বিশ্বাসের যে গ্রন্থটি, সেই গ্রন্থটিকে অধ্যয়নের মধ্য দিয়ে, সেটাকে জানার মধ্য দিয়ে। ইসলামী আইনবিদ ছিলেন, তিনি চিকিৎসক ছিলেন, তিনি জীববিজ্ঞানী ছিলেন। তো সেই যুগে আসলে আমরা মুসলিম মনীষীদের যাদের পিছনের দিকে আমরা দেখেছি, অধিকাংশের মধ্যেই তারা নানামুখী জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞান অর্জনের পিছনে তাদের পারিবারিক সহযোগিতা ছিল, ব্যক্তিদের যাদেরকে আমরা মনীষী হিসাবে পাচ্ছি, বড় মানুষ হিসাবে পাচ্ছি, তাদের জ্ঞান সাধনার জন্য অদম্য স্পৃহা ছিল, তাদের গোটা জীবনই ছিল জ্ঞান সাধনার পিছনে ব্যাপৃত। পাশাপাশি যে জিনিসটা বড় করেছিল সেটা হলো তার সমাজ, তার রাষ্ট্র, তার সমকালীন যে পারিপার্শ্বিকতা, তাকে এই বড় হতে কিন্তু সহযোগিতা করেছে। ইবনে নাফিস উনি চিকিৎসক হিসাবেই আজকের আধুনিক বিশ্বে পরিচিতি লাভ করেছেন, কিন্তু তিনি হাদিসের বিশারদ ছিলেন বা ফকিহবিদ ছিলেন। এই যে সমন্বয়টা ঘটেছে, এটার কি কারণ বলে আপনি মনে করছেন? মৌলিকভাবে উনি দুই ধারার জ্ঞান অর্জন করেছেন আমাদের ভাষায়। একটা হলো ধর্মীয় জ্ঞান, আরেকটা হচ্ছে বিজ্ঞান বা মানব সেবা, মানুষের সেবা, জীব জগৎ সম্পর্কিত জ্ঞান। কিন্তু আসলে গোটা নলেজই হচ্ছে আল্লাহর জ্ঞান, আল্লাহর সৃষ্টি একটি বিষয়। ইবনে নাফিস তার এই বহুমুখী কন্ট্রিবিউশনকে দুই ভাগে যদি ভাগ করি, ধর্মীয় দিকটি তিনি তার বিশ্বাসের জায়গা থেকে, পারিবারিক জায়গা থেকে পেয়েছেন, সেখানে তিনি কন্ট্রিবিউট করেছেন। পাশাপাশি উনি চিকিৎসক হিসেবে ভূমিকা পালন করেছেন। তিনি প্রথম রক্ত সঞ্চালনের জন্য পৃথিবীকে লেটেস্ট তথ্য তিনি দিয়েছেন। তিনি ফুসফুসের ফাংশন নিয়ে তিনি তথ্য দিয়েছেন। তিনি চিকিৎসাশাস্ত্রের উপরে 300 খণ্ডের বই লিখেছেন। এগুলো কোত্থেকে আসে? এগুলো ওই জায়গা থেকে আসছে যে সৃষ্টিকে যখন তিনি বুঝেছেন যে এটি আল্লাহর পরিবার হিসেবে নবীজি জানিয়েছেন, এই সৃষ্টি সম্পর্কে, সৃষ্টির সেবা, সৃষ্টির কল্যাণের জন্য ভাবা, চিন্তা করা, কাজ করা, এটা যখন একটা মানুষ ভাবতে পারে যে হ্যাঁ, আমি যে রবের সৃষ্টি, এই বিরাট সৌরজগৎ, পৃথিবীর যত কিছু দেখা না দেখা সৃষ্টি, এর জন্য ভাবা, এখানে তাদের কল্যাণে কাজ করা, এই বিশ্বাস যখন একজন মুসলিম ধারণ করতে পারবে, তখন ইবনে নাফিসের মতো এইরকম ভূমিকা পালনকারী হতে পারে। যে আজকে যে ফুসফুস নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে আজকে কোভিড আসার কারণে, এই ফুসফুসের গঠনতন্ত্র সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন একজন মুসলিম বিজ্ঞানী, আর তিনি হলেন ইবনে নাসিফ। আমাদের মধ্যে ইতিহাস সচেতনতা না থাকার কারণে, আমরা আমাদের জানার আগ্রহটা ঔৎসুক্য বা কৌতূহল না থাকার কারণে, আত্মপরিচয়, আত্মজাগৃতির যে স্পৃহা আর আত্মপরিচয়ের জন্য যে প্রচেষ্টা, সেটা না আমাদের সন্তানদের কাছে আছে, না আমরা সন্তানদের কাছে তুলে ধরতে পেরে। এই কারণে ডক্টর আল্লামা ইকবাল এই জন্য বলেছিলেন, তার একটা কবিতার ভাবানুবাদটা হলো এমন যে, বিশ্বজোড়া খ্যাতি ভরা অতীত আমার সামনে রাখি, গতকালের আরশিতে মোর নতুন দিনের স্বপ্ন দেখি। আসলে স্বপ্ন যদি না থাকে, তার সামনে তো আর কোনো কাজ থাকে না। সুনির্দিষ্ট একটা কাজের মধ্যে, রিচুয়ালের মধ্যে নিজেদেরকে আটকে ফেলেছি। জ্ঞান গবেষণা, চিন্তা, ভাবনা, উদ্ভাবনী। কোরআন যদিও বারবার আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা তাকিলুন, এভাবে আকলমানদেরকে বোঝাতে চেষ্টা করছেন, ভাবতে বলছেন, জ্ঞান গবেষণার কথা বলছেন। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা চিন্তার ক্ষেত্রে একেবারেই কি বলবো, বন্ধা হয়ে গেছে। মাজরাতুল আখেরা বলে নবীজি বললেন যে, দুনিয়ার যত কিছু আছে, এই মাটি থেকে শুরু করে মাটি, সমুদ্র, আসমান, যত জায়গায় তোমার যাওয়ার সামর্থ্য আছে, সব জায়গায় যাও, সব কিছু নিয়ে ভাবো, সব কিছুর জন্য তুমি জ্ঞান অন্বেষণ করো, কন্ট্রিবিউট করো। অর্থাৎ আমাদের সোনালী যুগের মনীষীরা বোধহয় এই জিনিসগুলো বা এই দর্শনটাকে ধারণ করতে পেরেছিলেন, যে কারণে ইবনে নাসিফের মতো বিজ্ঞানীকে আমরা ফকিহবিদ হিসাবে দেখতে পাচ্ছি বা হাদিস বিশারদ হিসাবে দেখতে পাচ্ছি। এই চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে রক্ত প্রবাহমান বা তার যে তৎকালীন একটা যে থিওরি ছিল, বিজ্ঞানী গ্যালেনের যে থিওরি, সেটাকে ভুল প্রমাণ করে তিনি 300 খণ্ডের একটা বই লিখেছিলেন। তো তারা এই যে কন্ট্রিবিউট করতে পেরেছিলেন, তারা ভেবেছিলেন যে আমার সময় তো অনিশ্চিত, কখন চলে যেতে হবে, সেই অনন্ত জীবনের জন্য। সুতরাং নবীজি একে শস্যক্ষেত্র বলেছেন, এখানে তাল গাছ লাগালে ওখানে তালই পাবো, এখানে বেল গাছ লাগালে বেলই পাওয়া যাবে। সুতরাং তারা এত বড় হওয়ার পিছনে কারণ হলো, তারা জীবনের সময়কে অপচয় করেননি, প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগিয়েছেন। তারা একনিষ্ঠ ছিলেন, পরিশ্রমী ছিলেন। পরিশ্রম প্রিয়তা ছিল নবী জীবনেরও বৈশিষ্ট্য, মুসলিম জীবনেরও বৈশিষ্ট্য। মুসলিমকে ঘাম নিয়ে কবরে যেতে উৎসাহিত করা হয়েছে। আরেকটা জিনিস, আমরা যদি ইবনে নাসিফের জীবনী যখন আমরা পর্যালোচনা করি বা যখন দেখি, তখন দেখি যে ইবনে নাসিফের এত অবদান থাকার পরেও ওয়েস্ট কিন্তু 700 বছর তার কোনো স্বীকৃতি দেয়নি, কারণ তার কোনো পাণ্ডুলিপি বা ওই ধরনের কর্ম পাওয়া যাচ্ছিল না। এবং পরবর্তী যখন 1924 সালে যখন জার্মানের বার্লিনে
যখন তার একটা পাণ্ডুলিপি পাওয়া যায় তখন আবার বিশ্বের কাছে তিনি আবার পরিচিতি লাভ করেন এবং সমাদৃত হন, এবং আজকের ইবনুন নাফিসকে আমরা পেয়েছি। অবশ্যই, কারণ অ্যাসেটকে ধরে রাখার যদি যোগ্যতা না থাকে তো অ্যাসেট তো হারিয়েই যায়। ইন্টেলেকচুয়াল অ্যাসেট সংরক্ষণের জন্য মুসলিম উম্মার উপরে বড় দলন পীড়ন এসছে, ঠিক আছে, কিন্তু এইটা রক্ষার জন্য তারা ভাবেনি। আজকে যদি তারা সেটা ভাবতো তাহলে এটা হতো না। তবে এখন সময় কিন্তু যে আমরা যেন আবার ভুল না করি। এই সময় আমাদের বেশি সচেতন হওয়া দরকার। যারা সমাজের সচেতন মানুষ, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের উচিত যে আমাদের অ্যাসেট, ইন্টেলেকচুয়াল অ্যাসেটগুলোকে আমরা সংরক্ষণ করি, আর্কাইভস করি, তুলে ধরি এবং সেগুলো চর্চায় নিয়ে আসি। চর্চায় না আনলে ওই যে বাইদু আনিল আইন বাইদু আনিল কালব, দৃষ্টি থেকে সরে গেলে অন্তর থেকে সরে যায়। আজকে পিছনের ইতিহাসটা আমার সন্তানদের সামনে, প্রজন্মের সামনে আমরা তুলে ধরি। যদি তুলে ধরতে পারি তারা উজ্জীবিত হবে, তারা স্বপ্ন দেখতে শিখবে, তারা কর্মসূচিকে তৈরি করবে। ইবনুন নাফিসের মতো স্কলারদেরকে যদি আমাদের মাঝে দেখতে চাই তাহলে প্যারেন্টিং খুবই ইম্পর্টেন্ট। বাবা মা তার সন্তানের প্যারেন্টস হিসাবে প্যারেন্টিং করবেন, তার মেধা মনন বিকাশ, তার সৃজনশীলতা বিকাশ এবং তার দৈহিক বর্ধনের সুস্থতার বিষয়টি যেমন দেখবেন, পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের যে দায়িত্ব থাকে সেখানকার গার্ডিয়ানশিপ লাগে, আবহ দিতে হয়। কারণ একটা জিনিস কিন্তু একটা পরিবেশে বেড়ে ওঠে। ইবনে নাফিসের মতো এই ধরনের মনীষী যারা বেড়ে উঠেছেন তারা কিন্তু পরিবার থেকে যেমন উৎসাহ পেয়েছেন, পাশাপাশি সমাজ, রাষ্ট্র, প্রতিবেশী, স্বজন যারা ছিলেন তাদের পক্ষ থেকেও কিন্তু সহযোগিতা পেয়েছেন। জীবন কখনো নিষ্কণ্টক হয় না, কিন্তু মনে রাখতে হবে এর মধ্য দিয়ে যদি উদ্যমতা আছে তাহলে স্বপ্ন যদি বিভোর করাতে পারেন তাহলে কিন্তু আর থামানো যায় না। তখন আমরা অনেক ইবনুন নাফিসের মতো অনেক কিছু বেরিয়ে আমাদের সন্তানদের মধ্যে থেকে আমরা পাবো, বেরিয়ে আসে। যে আমরা এই বিষয়ে আরো অনেকগুলো কথা শুনবো আপনার কাছ থেকে। আমরা মুসলিম ঐতিহ্যের একটি ছোট্ট তথ্যচিত্র দেখে আসতে চাই। জর্ডানে অবস্থিত মরুভূমির দুর্গগুলির মধ্যে সর্বাধিক পরিচিত কুসাইর আমরা। এটি 733 থেকে 743-এর মধ্যে নির্মিত হয়েছিল। ওয়ালিদ ইবনে ইয়াজিদের সময়ে এই অঞ্চলে মুসলমানদের আধিপত্য বাড়ে। স্থাপনাটি প্রাথমিক ইসলামী শিল্প ও স্থাপত্যের অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কুসাইর আমরা জর্ডানের হাইওয়ের উত্তর দিকে আম্মান থেকে প্রায় 85 কিলোমিটার এবং আল আজরাকের দক্ষিণ পশ্চিমে 21 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আম্মানের কাছাকাছি বলে এটি পর্যটন স্থান হিসেবে জনপ্রিয় হয়েছে। বর্তমান ভবনটি আসলে একটি বৃহৎ কমপ্লেক্সের অবশিষ্টাংশ, যার মধ্যে দুর্গ অন্তর্ভুক্ত ছিল। আজ যা দাঁড়িয়ে আছে তা একটি ছোট্ট অংশ মাত্র। এর অভ্যন্তরে সিলিংয়ের ফ্রেস্কো অন্য ভবনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এখানে রয়েছে একদল শাসক, শিকারের দৃশ্য, নারীদের নৃত্য ও কাজের কারিগরের দৃশ্য। এই ফ্রেস্কোতে যে প্রাণী রয়েছে তা পারস্যে পাওয়া যায় বলে গবেষকরা মনে করেন। এখানে হাম্মামখানাও রয়েছে। এখন পর্যন্ত মুসলিম বিশ্বের দীর্ঘতম সময়ে টিকে থাকা হাম্মামখানা এটি। এই নান্দনিক ভবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এই ভবনে 6 রাজা বলে একটি ফ্রেস্কো পাওয়া যায়। এখানে উমাইয়া খলিফার সাথে বাকিদের বাইজেন্টাইন সম্রাট, ভিজিগৌথিক রাজা রড্রিক, শাসানাদি পারস্য শাহ এবং ইথিওপিয়ার নেগ্রাস হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তবে শেষ শাসক চীনের বলে কোনো কোনো গবেষক মনে করেন, আবার কারো মতে তিনি ভারতীয়। তবে এই চিত্রকর্মটি শত্রুর উপর খলিফার আধিপত্যকে বোঝায়। ভবনের ঠিক দক্ষিণ পূর্বে 40 মিটার গভীর এবং প্রাণীচালিত উত্তোলন ব্যবস্থা ও একটি বাঁধের চিহ্নও পাওয়া গেছে। ভবন নির্মাণে চুনাপাথর ব্যবহার করা হয়েছে, তবে সময়ের সাথে সাথে কিছু ফ্রেস্কো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই যে মুসলিম ঐতিহ্যটা দেখলাম এখানে জর্ডানের আম্মানে, কুসাইর আম্মার, যেটা আসলে ইসলাম খুবই প্র্যাগমেটিক, বাস্তব ভিত্তিক একটা জীবন ব্যবস্থা। এখানে সব কিছুর প্রতি আপনাকে যত্নবান হতে হবে এবং আপনাকে স্বাবলম্বী হতে হবে। জীবনের জন্য খাবার দরকার, খাদ্য উৎপাদন এবং খাদ্যের গুণাগুণ মান তৈরি করার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আত্মরক্ষার জন্য আপনাকে যেমন বন্য প্রাণী থেকে বাঁচতে হবে, পাশাপাশি মানুষের পক্ষ থেকেও আপনার বহিঃশত্রুর আক্রমণ রক্ষার জন্য আপনাকে আপনার সমাজকে, আপনার রাষ্ট্রকে রক্ষার জন্য আপনার যে প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা থাকা দরকার সেটিও মুসলিমদের ছিল এবং তারা কিন্তু স্বাবলম্বী ছিলেন শুধু জ্ঞানে নয়, জ্ঞানে, বিজ্ঞানে, সক্ষমতায়, প্রতিরক্ষায়, সব জায়গায় তারা স্বাবলম্বী ছিলেন। অর্থাৎ নিরাপদ জীবনের জন্য যত কিছু আছে
সব ক্ষেত্রেই তাদের বিচরণ ছিল। এই দুর্গটি তার একটি কিন্তু প্রমাণ। একটা রাষ্ট্র বা দেশের সমাজের বর্ডার সিল করলে বা বর্ডারকে সংরক্ষণ করলে হয়তো চীন প্রাচীর গড়েছিল, কেমন? কিন্তু এখন শুধু মাটি না, এখন আপনার সমুদ্র জলসীমাকেও সংরক্ষণ করতে হচ্ছে, তারপরে আকাশসীমাকেও আমাদের নিয়ন্ত্রণ। আবার আকাশসীমা নিয়ন্ত্রণের সাথে সাথে আকাশসীমাতে আপনার আরো দূর থেকে দেখার জন্য আপনাকে উপগ্রহ নির্মাণ করতে হচ্ছে, সেখান থেকে আবার তথ্য নিতে হচ্ছে। অর্থাৎ বুঝতে হবে যে আপনার আমার অপোনেন্টদের যে সক্ষমতা আছে আপনাকে তার চেয়ে কিছু বেশি করতে হবে, তা নাহলে আপনি টিকতে পারবেন না। এবং আমাদের এই মুসলিম ঐতিহ্যগুলো বোধহয় সেগুলো আমাদেরকে শিক্ষা দেয়। অবশ্যই মুসলমানরা যখন বিশ্বে প্রভাবক ছিল, বিজয়ী ছিল, তখন তারা কিন্তু তার প্রতিপক্ষদের চেয়ে সব দিক থেকে জ্ঞানে, বিজ্ঞানে, সমরাস্ত্রে, সম্পদে, প্রশাসন ব্যবস্থায়, শৃঙ্খলায়, জীবন মানে সব দিক থেকে তারা শ্রেষ্ঠ ছিলেন জন্যই কিন্তু তারা ডোমিনেট করেছেন। আমরা বলতে চাই না ডোমিনেট করে কেউ মানুষের প্রতি অত্যাচার করে, মুসলমানরা সুবিচার প্রতিষ্ঠা করার কাজটা করেছে। আজকেও সেটি কিন্তু আমরা যখন প্রতিরক্ষার কথা বলি, আবার আমরা আজকে আলোচনা করছি বিজ্ঞানী ইবনে নাফিসকে নিয়ে, উনিও কিন্তু শারীরিক একটা প্রতিরক্ষার ব্যবস্থা উনি করেছেন এবং চমৎকার একটা ইনভেনশন ছিল, যেটা বর্তমান আমরা বাংলাদেশে দেখতে পাই যে খুব বহুল প্রচলিত কিটো ডায়েটস। কিটো ডায়েটস হলো আপনার কোনো ঔষধ না নিয়ে শরীরের রোগ প্রতিরোধ, খাদ্য অভ্যাসের মধ্য দিয়ে প্রতিরোধ করা, শরীরকে কন্ট্রোল রাখা, স্ট্রং করা। ইবনে নাফিস কিন্তু এইটার ব্যাপারে একটা বিরাট কন্ট্রিবিউশন করেছেন। হ্যাঁ, তিনি শুরু করেছিলেন যে ঔষধ না খেয়ে খাদ্য অভ্যাসের পরিবর্তন করে কিভাবে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই যে বিশেষ কন্ট্রিবিউশনটা, এটাকে কিন্তু আমরা ডেভেলপ করতে পেরেছি কিনা, বা আমরা তো ইসলামের ফুড কালচারই ছেড়ে দিয়েছি। নবীজির খাদ্য গ্রহণের প্রথমই ছিল যে তোমরা হারাম খেও না, এটা প্রথম। দ্বিতীয়ত হলো খাবার গ্রহণের জন্য নিয়ন্ত্রণ, ক্ষুধা লাগলে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে, এক ভাগ খেতে হবে, এক ভাগ সলিড, এক ভাগ তরল এবং এক ভাগ ফাঁকা রাখতে হবে, ক্ষুধা থাকতে উঠতে হবে। এই যে খাদ্যাভ্যাসগুলো, হাত ধুয়ে খাওয়া, যত কিছু ছিল, এই জিনিসগুলো আমরা ভুলে গেছি। যদি সেই নিয়ম আমরা মানতাম, মুসলিম সমাজে কি ছিল না, আপনার শরীরচর্চার ব্যবস্থা ছিল না, তারপরে ঘোড়দৌড় ছিল না। নবীজি যখন মদিনায় গেলেন তখন গিয়ে উনি যে আচরণগুলো করেছেন তার মধ্যে কিন্তু মদিনার বালকদেরকে ঘোড়দৌড় শিখিয়েছিলেন, প্রতিরক্ষা শিখিয়েছিলেন। যখন সংখ্যা বেড়ে গেল তখন কিন্তু নবীজির নিজের উদ্যোগে মদিনাতে ঘোড়দৌড়ের একটা ময়দান করা হয়েছিল, তার নিজের নির্দেশনায় ঘোড়দৌড়ের একটা ময়দান হয়েছিল। সেখানে কিন্তু সব মুসলিমরা ছিল না, তখন বিভিন্ন বিশ্বাসের মানুষ ছিল। মদিনা সনদের অধীনে কেবল একটা ছোট্ট সমাজ রাষ্ট্রের সূচনা হয়েছে। ইবনে নাফিসরা সেই ঐতিহ্য, সেই সভ্যতা, সেই সংস্কৃতিকে ধারণ করেছেন। আমরাও যদি সেটা ধারণ করতে পারি তাহলে আজকে আমাদের পিছিয়ে থাকা নয়, অনুকরণ প্রিয় হতে হয় না, আমরা লিডারশিপ নিতে পারি, আমরা সামনে যেতে পারি। আরেকটা বিষয়, আমরা যদি বর্তমান সময়, আমাদের বইমেলা গেল কয়েকদিন আগে, তরুণ প্রজন্মের কাছে সায়েন্স ফিকশন খুবই গুরুত্বপূর্ণ এবং আমি অনেকের রিকমেন্ড করি ছাত্রদেরকে পড়ার জন্য, কারণ তাতে চিন্তার পরিশুদ্ধতা বা চিন্তার ইয়েটা খুলে। ইবনে নাফিস কিন্তু সেই প্রাথমিক যুগের মানে কল্পকাহিনী নিয়ে লিখেছিলেন এবং বিজ্ঞানকে কল্পনার মধ্য দিয়ে এনে বাস্তবে পরিণত করার চেষ্টা করেছিলেন। আমরা কিন্তু আমাদের মুসলিম বা আমাদের মুসলিম শিক্ষা ব্যবস্থায়, যেটাকে আমরা ইসলামিক শিক্ষা ব্যবস্থা বলি, এই ধরনের কোনো উদ্যোগ লক্ষ্য করছি না। এটাকে আপনি কিভাবে দেখবেন? উদ্যোগ তখন লক্ষ্য করবেন যখন বিষয়টার গুরুত্ব আপনি বুঝবেন, বিষয়টা আমলে নেবেন। ধরেন আমি চিনি না, সোনার একটা টুকরো পড়ে আছে, আমি তো ওটাকে মারিয়ে চলে যাব, কিন্তু আমি যখন চিনব তখন কিন্তু 2 মাইল যেও আবার পিছনে ফিরে আসবো, যখন তো সোনা দেখে আসছি। এটা যে একটা জ্ঞানের শাখা, এটা যে ব্রেন স্টর্মিংয়ের জন্য, আমার চিন্তার জন্য, আমার সৃজনী শক্তিকে বৃদ্ধি করার জন্য যে এটা সহায়ক, বা এটা আমার হারিয়ে যাওয়ার সম্পদ, আমারই পূর্বসূরীদের করে যাওয়া একটা ব্রাঞ্চ অফ নলেজ, এটা যদি আমি জানতাম তাহলে তো এটা আমার বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতাম, আমার আলোচনায় থাকতো, আমার লেখায় থাকতো, আমার বক্তব্যে থাকতো। এটা নাই। এবং আরেকটা জিনিস, কারণ আমরা জানি না এটার গুরুত্ব, ওনারা যতটুকু করছেন আমাদের তার চেয়ে বেশি করার একটা মানে স্পিড আমাদের মধ্যে থাকা দরকার। অবশ্যই সময়ের চাহিদা পূরণ করতে হলে সেই সময়ের মানুষের জীবন মান, জীবনের যা চাহিদা ছিল এখন তার চেয়ে অনেক বেশি নিশ্চয় বেড়েছে। অতএব বর্তমান সময়ের মানব জীবনের সকল চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করা, ভোগে, চিন্তায় এবং কর্মের ক্ষেত্রেও, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আপনি চাহিদা পূরণের জন্য যদি সক্ষম হন, নেতৃত্ব দেবার, লিডারশিপ নেবার যোগ্যতা অর্জন করেন, তবে আপনি আপনাকে দাঁড় করিয়ে রাখতে পারবেন, আপনি সামনে থাকবেন, না হলে আপনি পিছিয়ে থাকবেন। আমরা সেটা প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং দিক নির্দেশনা তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম বিশিষ্ট
মুসলিম মনীষী সেরা চিকিৎসাবিদ ইবনে নাফিসকে নিয়ে তার বিভিন্ন প্রতিভার কথা আমরা জানলাম। আমরা চাই যে আমাদের মুসলিম সমাজের আমাদের সন্তানদের মধ্য থেকে আগামী প্রজন্মে এরকম আরও অসংখ্য ইবনে নাফিস গড়ে উঠুক, সমাজ সভ্যতায় বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুক, বিশ্ব মানবতা তার থেকে উপকৃত হোক। এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।